ক্লাস 9-10 একটা ইংলিশ র্যাপিডে একটা 1.5 পৃষ্ঠার গল্প ছিল, যে গল্পটায় বলছে যে আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, একজন বাবার ছেলে, সে সবসময় অঙ্ক করে। সবসময় অঙ্ক করার কারণে বাবা বিরক্ত হয়ে তাকে একটা ঘরে বন্দি করে দিচ্ছে, যে ঘরে কিছু নেই, ফাঁকা একটা ঘর, ছেলেটাকে ধরে বন্দি করে দিচ্ছে। এইরকম সময় বাবা ভুলে গেছে যে ছেলেটাকে ঘরে লাগিয়ে দিয়ে চলে গেছে। প্রায় 4-5 ঘন্টা পরে বাবার মনে হলো যে আমি তো ছেলেটাকে লাগিয়ে দিয়ে এসেছি। 11-12 বছরের ছেলে। বাবা দৌড়ে গেলেন, চাবি খুললেন, চাবি খুলে ঘরের ভেতর ঢুকে দেখছে যে সেই ফাঁকা ঘরে পুরো মেঝে ভর্তি কাঠ কয়লায় অঙ্ক কষা। বাবাকে দেখতে পেয়ে ছেলে বাবাকে হাসি মুখে বলল, বাবা তুমি এসে গেলে, আমি একটা বড় অঙ্কের সমাধান করে দিচ্ছি। বাবা অবাক হয়ে চুপচাপ সেই 4 ঘন্টা ধরে বন্দি, জল খাবার বিহীন একটা ছেলে একটা কাঠ কয়লা কুড়িয়ে নিয়ে ঘরের মেঝেতে অঙ্ক বসে যাচ্ছে। এরকম ছেলেকে বাবা গর্বের সঙ্গে সেই ছেলে বড় হয়ে হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ চ্যান্সেলর হয়েছিলেন 33 বছর বয়সে। যার চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল যে 1938 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের অন্যতম সৈনিক হয়েও 1939 সালে তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে চলে গেলেন হিন্দু মহাসভা। তখন তার বয়স কত? মাত্র 38 বছর বয়স। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যারা হাফ সেঞ্চুরি করে ফেলেছি, কেউ 60 পেরিয়ে গেছে। আমাদেরও এত বলিষ্ঠ চিন্তা, এত সাহস এবং এত সুদূর প্রসারী ভাবনা হবে। তিনি ওই বয়সে তিনি বুঝেছিলেন যে ভারত স্বাধীন হবে, কিন্তু ভারত স্বাধীনতার সঙ্গে সঙ্গে স্বতন্ত্রতা জরুরি। স্বাধীনতাটা জরুরি, স্বতন্ত্রতা জরুরি। স্বাধীনতা আর স্বতন্ত্রতার বিরাট পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। তিনি বুঝে গেছিলেন তখন। তাই জন্য তিনি স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করবার জন্য স্বতন্ত্র দল হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন। কারণ জাতীয় কংগ্রেস ছিল ইংরেজদের হাতে তৈরি একটা দল, ইংরেজদের হাতে তৈরি একটা দল, মুসলিমদের হাতে লালন পালন হওয়া একটা দল। আপনারা হয়তো জানেনই না যে 1913 সালে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। 1920 সালে জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিলেন একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে 1920-তে তিনি ত্যাগ করলেন কেন? 1913-তে এলেন কেন? ইতিমধ্যে আপনাদের জানবার জন্য বলে দিই, যখন তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন তার পরের বছরে তিনি ভারতবর্ষের মুসলিম লীগে যোগদান করেন। যিনি মুসলিম লীগের সদস্য, তিনি টানা 6-7 বছর ধরে একই সঙ্গে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং মুসলিম লীগের সদস্য হিসাবে মুসলিম লীগকে ভারতের সর্বোত্তম মুসলিম দল হিসেবে তুলে ধরবার দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে সঙ্গে জাতীয় কংগ্রেসের হাতে তৎকালীন মুসলিমদের যে নেতৃত্বটা ছিল সেটাকে কি করে ছিনিয়ে নিতে হবে সেই কৌশল প্রয়োগ। তাই জন্য তিনি দুটো দলই চলেছেন। 1930 সালে যখন জাতীয় কংগ্রেস দীর্ঘদিনের ভুল সংশোধন করে স্বরাজের দাবি তুলেছিল, 1940 সালে সেই জাতীয় কংগ্রেস সেই স্বরাজের দাবিকে পুনরুদ্ধার করবার চেষ্টা করেছিল। কিন্তু ততদিনে ভারতবাসীর একটা বড় অংশ বুঝে গেছিল জাতীয় কংগ্রেসের স্বরাজের দাবি, তিলকের স্বরাজের দাবি এক। কারণ 1940 সালের মার্চ মাসেই ঘোষণা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের। তিনি মুসলিম লীগের সেই লাহোর কনভেনশন থেকে পাকিস্তানের দাবি তুলেছিলেন, যে দাবি শোনার পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন তার হিন্দু মহাসভায় যোগদানের সিদ্ধান্ত কতটা সঠিক। ঠিক সেই সময় বীর সাভারকার, হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন কার সঙ্গে দেখা করতে? তিনি আর কেউ নন, সদাশিব রাও, মাধব রাও গলওয়ালকার, যাকে আমরা গুরুজি। 1940 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুজির সঙ্গে দেখা করেন। কিন্তু অন্যদিকে আরেকটা মজার বিষয় চলছে। সেই বিষয়টা কি? তাকে বাদ দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা সম্পূর্ণ হয়। তিনি আর কেউ নন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি।
এই স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন বাংলা ভাগের চক্রান্ত তার নিজের চোখে নজর করেছিলেন, তিনি তখনই 1924 সালে প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। বাংলা ভাগের চক্রান্ত কত গভীরে ছিল তিনি বুঝতে পেরে একজন খাঁটি বাঙালি হিন্দুকে খুঁজছিলেন, যে যাকে দিয়ে এই বাংলা ভাগের চক্রান্তের লক্ষ্য পূরণে বাধা দেওয়া যায়। সেই খাঁটি বাঙালি খুঁজতে 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 1941-40 সালে তিনি আবিষ্কার করেন শ্যামাপ্রসাদ। উত্তরপ্রদেশের বেনারসে ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব কনভেনশনে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় তার মালা পরিয়ে দিয়ে তার নিজের যে ইচ্ছা, সেই ইচ্ছা এবং ইচ্ছা শক্তি সব দিয়ে শ্যামাপ্রসাদকে শক্তিশালী করেছিলেন। যে শক্তি নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তী লড়াইটা লড়েছিলেন, তিনি একাধারে ফজলুল হক মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন। কিন্তু ফজলুল হক মন্ত্রিসভার সদস্য ছিলেন এই কারণে নয় যে তিনি মুসলমান সংগঠনকে শক্তিশালী করছিলেন, তিনি এই কারণে ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন যে মুসলমান সংগঠনের মধ্যে থেকে হিন্দু সংগঠনকে কি করে শক্তিশালী করা যায়। এবং তার সেই পরিকল্পনা সফল হয়েছিল। পরবর্তীকালে যখন সুভাষমূর্তি মন্ত্রিসভায় তিনি সদস্য হন এবং ওই মন্ত্রিসভায় একমাত্র হিন্দু মহাসভার সদস্য হিসেবে যখনই তিনি বুঝতে পারলেন 47 সালের 12ই মার্চ কংগ্রেস তার দুর্বলতা প্রকাশ করলো যে ভারত ভাগ আটকানো তার পক্ষে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে তিনি তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী 20 জুন 1947 তার চেষ্টায়, একক চেষ্টায় সমস্ত কংগ্রেসের বিধায়করা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিল। কারণ তার কাছে তো একটা ভোট ছিল, তাহলে 58টা ভোট করতে গিয়ে কংগ্রেসের বিধায়কদের 7 দিনের মধ্যে সারা পশ্চিমবঙ্গ ঘুরে কংগ্রেসের বিধায়কদের রাজি করিয়ে তিনি পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন এবং সর্বশেষ আমরা পশ্চিমবঙ্গে যাচ্ছি। ব্যাপারটা খুব সহজে আপনাদেরকে বলতে পারি এইটাই যে আপনি একটা 51বর্তী পরিবারে সবাই মিলে আছেন, হঠাৎ বাইরে থেকে একটা হাওয়ায়, সেই হাওয়ায় আপনার 51বর্তী পরিবারের সদস্যরা সবাই আপনার সংস্কৃতির থেকে পৃথক হয়ে গেল, আপনারা কয়েকজন রয়ে গেলেন। কিছুদিন পরে সেই 51বর্তী পরিবারের সদস্যরা যারা আপনার সংস্কৃতি থেকে পৃথক হয়ে গেল, তারা বলল যে আমরা বেশি, সুতরাং গোটা বাড়িটাই আমার, আমরা বেশি, সুতরাং গোটা বাড়িটাই আমার। এই দাবিতে আপনি যখন আপনার সংস্কৃতিকে ভালোবাসেন, সেই সংস্কৃতিতে আপনি যেতে পারছেন না, তখন গোটা বাড়িটাই যদি তাদের হয়ে যায় তাহলে আপনি থাকবেন কোথায়? এবং আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশে এই ধরনের ঘটনা ঘটছে এবং পরিবারগুলো ভেঙে যারাই সেই সংস্কৃতিকে নিচ্ছে না তাদেরকে মেরেই ফেলছে, শেষ করে ফেলছে। এইরকম অবস্থায় আপনি কি করবেন? সেই অবস্থায় হয়েছিল পশ্চিমবঙ্গ। আমরা একদম শেষ হয়ে যাচ্ছিলাম, আমাদের 51বর্তী পরিবারের বড় অংশ অন্য সংস্কৃতি চলে গেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন দেখলেন যে পরিবারটা রক্ষা করা যাবে না, তখন তিনি বুঝলেন যে এই সংস্কৃতিতে যারা রয়ে গেছে এদেরকে তো রক্ষা করতে পারে। তাই তিনি পশ্চিমবঙ্গের ভাগে সম্মতি দিয়েছিলেন এবং যাতে সম্মতি ছিল, আশীর্বাদ ছিল স্বয়ং প্রণবানন্দজি মহারাজ। শেষমেশ তিনি জিতলেন, জিতে পশ্চিমবঙ্গ স্বাধীন হিন্দু রাজ্য হলো, পাকিস্তানের অংশ হলো না। তার প্রথম জয়ের পরে তাকে বাধ্য হলো নেহেরু তার মন্ত্রিসভায় নিতে, কিন্তু সেখানেও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে লিয়াকত আলী খানের সঙ্গে যখন প্যাক্ট করছেন, যেটা দিবঙ্গতরা বলছেন, সেই ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি 51 সালে ছাড়লেন কংগ্রেস, তৈরি করলেন জনসংঘ। এবং তিনি যখন জনসংঘ তৈরি করলেন তখন সেই মধ্যযুগের ছাবাকে নিধনকারী ষড়যন্ত্রকারী আওরঙ্গজেবের মতো আধুনিক যুগের ছাবাকে জব্দ করবার পরিকল্পনা করলো আধুনিক যুগের আওরঙ্গজেব, আর কেউ নয় জওহরলাল নেহেরু। তিনি কি করলেন? তিনি প্রত্যেক পদে পদে বাধা দিতে শুরু করলেন শ্যামাপ্রসাদ। জওহরলাল নেহরুর অন্যতম রাজনৈতিক বাধা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই যার সম্বন্ধে মিথ্যা মৃত্যুর প্রচার ছড়িয়ে তিনি চেয়ারে বসেছিলেন। কিন্তু মিথ্যা মৃত্যুর প্রচার ছড়িয়েছেন এটা জগতের কেউ জানুক না জানুক, তিনি নিজে জানতেন। যেহেতু জানতেন সত্যিকারের সুভাষ যাতে কোনোদিন না তার বাড়িতে ফিরে আসে, কোনোদিন না ভারতবাসীর সামনে একবার দাঁড়িয়ে পড়তে পারে, তাই জন্য ব্রিটিশ গোয়েন্দাদের মতো তিনি ভারতীয় গোয়েন্দা নিয়োগ করেছিলেন। পশ্চিমবঙ্গে তার বাড়ি 20 বছর ধরে পাহারা দেওয়া হয়েছিল যাতে সুভাষ না আসতে পারে। এইরকম ষড়যন্ত্রকারী ব্যক্তি
তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেক কাজে বাধা দিয়ে এমন পরিবেশ তৈরি করলেন যে বাংলার বাঘ আর বাঘের বাচ্চা শ্যামাপ্রসাদ একটু ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে যেটা তিনি চাইছিলেন, ষড়যন্ত্রকারী সেই ভুলটাই করলেন। তিনি নিজের মাটি ছেড়ে কাশ্মীরে গেলেন। কাশ্মীরে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেন, যেখানকার সব মানুষ তাকে চিনত না, আর তিনিও সবটা চিনতেন না। সেখানে যাওয়ার পরে ষড়যন্ত্রকারী তাকে বন্দি করালেন। বন্দি করে একটা দুর্ভেদ্য দুর্গম অঞ্চলে রেখে দিল। নিজে চলে গেলেন বিদেশ ভ্রমণে। সেই সময়ে অসুস্থ শ্যামাপ্রসাদ তার প্রয়োজনীয় ঔষধ, প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় সামান্য অ্যামিনিটি থেকে তাকে বঞ্চিত করা হলো। তিল তিল করে কয়েক দিনের মধ্যে তিনি মৃত্যুমুখে পড়লেন। তার মৃত্যুর পরে তার মা যোগমায়া দেবী কেঁদে সব রকম প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে দাবি জানালো সঠিক এবং নিরপেক্ষ তদন্তে। কিন্তু ভারত সরকার যে হত্যায় নিজে জড়িত তৎকালীন সময়, সেই ভারত সরকার কি করে তার নিরপেক্ষ তদন্ত করবে? তাই সেই তদন্ত কোনোদিন হলো না। মায়ের চোখের জল ফুটেই শুকিয়ে গেল। এক সময় তিনিও চলে গেলেন। সবাই চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক সংকল্পিত পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গ এমন অনাথ যে তার জন্মের ৭৯ বছর পরে প্রথম জন্মদিন পালন করে। এরকম অনাথ বোধহয় পৃথিবীতে কোথাও কেউ নেই, তার জন্মের ৭৯ বছর পরে প্রথম জন্মদিন পালন। অর্থাৎ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এই ৭৯ বছর ধরে চলছিল। তাই জন্যই পশ্চিমবঙ্গ অনাথ থেকে গেছিল। সেই অনাথ অবস্থা থেকে আমরা আস্তে আস্তে জনজাগরণের মধ্যে দিয়ে সামান্যতম ধর্ম রক্ষতি রক্ষতা এই বোধের মধ্য দিয়ে আমরা আবার পশ্চিমবঙ্গের অনাথ অবস্থা কাটিয়ে তার পাশে এসে দাঁড়াতে পেরেছি। তাই এই বছর পশ্চিমবঙ্গের জন্মদিন পালন হয়েছে। এই বছর শ্যামাপ্রসাদের জন্মদিন সঠিক অর্থে পালন হতে পারছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত যে পশ্চিমবঙ্গের মানুষ ৭৯ বছর পরে হলেও একটু হলেও জাগরিত হয়েছে, এবং আমরা আশাবাদী যে এই জাগরণ তারা ধরে থাকবে এবং দীর্ঘকাল আমরা এই সৌভাগ্য পাবো যে পশ্চিমবঙ্গ আমাদের মাটির জন্মদিন পালন করব, আর এই মাটির জন্মদাতা আমাদের শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করব। সবাইকে খুব আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে একটাই কথা বলতে পারি, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই